একবার ভাবুন তো, আপনার হাতের মোবাইল ফোনটা আর দরকারই হচ্ছে না, কারণ খুব শীঘ্রই এই ডিভাইসটা হয়তো আপনার পকেটে নয়, বরং আপনার মস্তিষ্কের একটা অংশ হয়ে যেতে পারে। না না, এটা কোনো সায়েন্স ফিকশন মুভির গল্প না, এটা সেই টেকনোলজির বাস্তবতা যা আমাদের চিন্তাভাবনাকে সরাসরি কম্পিউটারের সাথে কানেক্ট করতে চলেছে। চলুন এই অসাধারণ কিন্তু একই সাথে বেশ বিতর্কিত জগতের গভীরে যাই। এই টেকনোলজির আলোচনাটা শুরু করা যাক একদম রিসেন্ট আর সবচেয়ে বড় খবরটা দিয়ে, নিউরালিঙ্কের প্রথম হিউম্যান ট্রায়াল। ২০২৪ সালের শুরুতেই টেক দুনিয়ায় রীতিমতো একটা বিস্ফোরণ ঘটে গেল। ইলন মাস্কের কোম্পানি নিউরালিঙ্ক ঘোষণা করল যে তারা প্রথমবারের মতো মানুষের ব্রেনে একটা কম্পিউটার চিপ বসিয়েছে। আর এই একটা ঘোষণাই যেন ভবিষ্যতের দরজাটা হাট করে খুলে দিল। প্রথম দিকের রেজাল্টগুলো ছিল এক কথায় অবিশ্বাস্য। রোগী শুধুমাত্র তার চিন্তা ব্যবহার করেই কম্পিউটারের কার্সার নাড়াতে পারছিলেন। ভাবুন একবার, কোনো হাত বা মাউস ছাড়াই শুধু মনের জোরে। এটা টেকনোলজির জন্য একটা বিশাল বড় লাভ ছিল, যেন সায়েন্স ফিকশন আমাদের চোখের সামনেই সত্যি হয়ে গেল। কিন্তু এই সাফল্যের গল্পের একটা অন্যদিকে মোড় ছিল। কয়েক সপ্তাহ যেতে না যেতেই জানা গেল যে ইমপ্লান্টের কিছু খুবই সূক্ষ্ম থ্রেড বা সুতো ব্রেন থেকে খানিকটা সরে এসেছে, ফলে এর কার্যক্ষমতা বেশ কমে যায়। যদিও পরে সফটওয়্যার আপডেটের মাধ্যমে সমস্যাটা কিছুটা ঠিক করা হয়, কিন্তু একটা বড় প্রশ্ন কিন্তু তৈরি হয়েই গিয়েছিল। এই ঘটনায় আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে এনে দাঁড় করালো। এই যে এত হইচই, এত প্রচারণা, এর পেছনের আসল টেকনোলজিটা আসলে কি? আর এটা কি সত্যিই শুধু নিউরালিঙ্কের একার আবিষ্কার, নাকি এর পেছনে আরও অনেক লম্বা একটা ইতিহাস আছে? চলুন এবার একটু খবরের শিরোনাম থেকে সরে এসে মূল টেকনোলজিটা ঠিক কি সেটা সহজভাবে বোঝার চেষ্টা করি। খুব সহজ করে বললে, ব্রেন কম্পিউটার ইন্টারফেস বা বিসিআইকে বলতে পারেন আমাদের ব্রেন আর ডিজিটাল ডিভাইসের মধ্যে একটা ব্রিজ। এটা আমাদের মস্তিষ্কের ভেতরে চলতে থাকা ইলেকট্রিক্যাল সিগন্যালগুলোকে পড়ে আর সেগুলোকে এমন একটা ভাষায় ট্রান্সলেট করে যেটা একটা মেশিন বুঝতে পারে। পুরো ব্যাপারটা মূলত ৪টে ধাপে কাজ করে। প্রথমে আমরা যখন কিছু একটা ভাবি বা করতে চাই, আমাদের ব্রেন একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি করে। এরপর ইলেকট্রোডগুলো সেই সিগন্যালটা ধরে ফেলে। ৩ নম্বর ধাপে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই সেই সিগন্যালটাকে অ্যানালাইজ করে আমাদের আসল উদ্দেশ্যটা বোঝার চেষ্টা করে। আর সবশেষে সেই উদ্দেশ্য অনুযায়ী একটা কমান্ড পাঠিয়ে দেওয়া হয় কোনো ডিভাইসে, সেটা একটা রোবটিক হাত হতে পারে বা একটা কম্পিউটার। এখন ব্রেনের সাথে কানেক্ট করার কিন্তু দুটো প্রধান রাস্তা আছে, আর এদের মধ্যে পার্থক্যটা জানাটা বেশ জরুরি। তো এই সংযোগটা দুইভাবে করা যায়। প্রথমটা হলো ইনভেসিভ, মানে সার্জারি করে সরাসরি ব্রেইনের ভেতরে ইলেকট্রোডস বসিয়ে দেওয়া। নিউরালিঙ্ক ঠিক এটাই করে। এটা খুবই ঝুঁকিপূর্ণ, কিন্তু এর ফলে যে সিগন্যাল পাওয়া যায় তা হয় একদম পরিষ্কার আর শক্তিশালী। আরেকটা রাস্তা হলো নন ইনভেসিভ, যেমন ইইজি ক্যাপ, যেটা মাথার খুলির ওপর থেকেই সিগন্যাল ধরে। এটা একদম নিরাপদ, কিন্তু সিগন্যালগুলো হয় অনেক দুর্বল আর অস্পষ্ট। তার মানে এখানে রিস্ক আর রেজাল্টের মধ্যে একটা বড়সড় ট্রেড অফ রয়েছে। যদিও মিডিয়াতে আজকাল শুধু নিউরালিঙ্কের নামই শোনা যায়, কিন্তু সত্যিটা হলো এই ফিল্ডটা অনেক পুরনো, আর এখানে আরও অনেকেই কাজ করছে। আসল কথা হলো, নিউরালিঙ্কের মার্কেটিং গেমটা খুবই স্ট্রং, কিন্তু তারা এমন একটা টেকনোলজির উপর দাঁড়িয়ে আছে যা রাতারাতি তৈরি হয়নি। এর পেছনে শত শত বছরের রিসার্চ রয়েছে। এর ইতিহাস খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হবে সেই ১৭৮৬ সালে, যখন বিজ্ঞানীরা প্রথম আবিষ্কার করেন যে প্রাণীর শরীরে আসলে বিদ্যুৎ সংকেত কাজ করে। সেখান থেকে মানুষের ব্রেনের সিগন্যাল রেকর্ড করতেই প্রায় ১৫০ বছর লেগে যায়। আর ১৯৯০-এর দশকে প্রথমবার প্যারালাইজড রোগীদের জন্য এই টেকনোলজি ব্যবহার করা হয়। সেই তুলনায় নিউরালিঙ্কের জন্ম তো এসে দিন ২০১৬ সালে। আর হ্যাঁ, নিউরালিঙ্ক কিন্তু একা নয়। যেমন সিঙ্ক্রন নামে একটা কোম্পানি এমন ডিভাইস বানিয়েছে যা বড় কোনো সার্জারি ছাড়াই গলার শিরা দিয়ে ব্রেনের কাছাকাছি পৌঁছে দেওয়া যায়। আবার প্রিসিশন নিউরোসায়েন্স তৈরি করেছে পাতলা ফিল্মের মতো ইলেকট্রোড, যা ব্রেনের ওপরে আলতো করে বসিয়ে দেওয়া হয়। এই ধরনের কম ঝুঁকিপূর্ণ পদ্ধতিগুলোই হয়তো ভবিষ্যতে এই টেকনোলজিকে আরও সহজলভ্য করে তুলবে। চলুন এবার একটু ভবিষ্যতের দিকে তাকাই। এই টেকনোলজি আমাদের পৃথিবীকে কিভাবে বদলে দিতে পারে, আর কারা এর থেকে সবচেয়ে বেশি লাভবান হতে পারে? সত্যি বলতে এর সম্ভাবনা প্রায় অসীম। স্বাস্থ্য খাতে যে মানুষটা পক্ষাঘাতের কারণে নড়তে পারতেন না, তিনি হয়তো আবার হাঁটার ক্ষমতা ফিরে পাবেন।
যারা কথা বলার ক্ষমতা হারিয়েছেন তারা হয়তো আবার প্রিয়জনদের সাথে কথা বলতে পারবেন। এমনকি আমাদের রোজকার জীবনে শুধু চিন্তা করেই ঘরের লাইট বন্ধ করা বা সেলফ ড্রাইভিং গাড়ি চালানো হয়তো একদিন সম্ভব হবে। কিন্তু এই দারুণ ভবিষ্যতের একটা অন্ধকার দিকও আছে। এই অবিশ্বাস্য অগ্রগতির পেছনে এমন কিছু মূল্য চোকাতে হয়েছে যা আমাদের সবাইকে ভাবিয়ে তোলে। রিপোর্টগুলো বেশ ভয়ঙ্কর। এই টেকনোলজির গবেষণার সময় প্রাণীদের উপর যে পরীক্ষাগুলো চালানো হয়েছে তার ফলাফল ছিল মর্মান্তিক। আংশিক প্যারালাইসিস, ব্রেন ফুলে যাওয়া, এরকম মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে অনেক প্রাণীকে। এটাই এই অগ্রগতির পেছনের কঠিন বাস্তবতা। নিউরালিঙ্কের বিরুদ্ধে পশু কল্যাণ আইন ভাঙার অভিযোগে ফেডারাল তদন্ত পর্যন্ত চলছে। কোম্পানির ভেতর থেকেই কেউ কেউ দাবি করেছেন যে দ্রুত রেজাল্ট পাওয়ার জন্য এলন মাস্কের চাপের কারণে অনেক প্রাণীর উপর অকারণে পরীক্ষা চালানো হয়েছে এবং তাদের মৃত্যু হয়েছে। এখানে ইনোভেশনের গতির সাথে নৈতিকতার একটা সরাসরি সংঘাত তৈরি হয়েছে। এই প্রযুক্তি আমাদের শুধু সম্ভাবনার কথাই বলে না, বরং কিছু অত্যন্ত কঠিন নৈতিক আর সামাজিক প্রশ্নের মুখোমুখিও দাঁড় করিয়ে দেয়। এখন যে বিষয়গুলো নিয়ে আমাদের সত্যিই ভাবতে হবে তা হল, আমাদের চিন্তার এই ডেটা কার কন্ট্রোলে থাকবে, এ ডেটা কতটা সুরক্ষিত থাকবে, আমাদের ব্রেন কি হ্যাক করা সম্ভব, আর সবচেয়ে বড় প্রশ্ন হল, যদি আমাদের চিন্তা আর গোপন না থাকে তাহলে আমাদের ব্যক্তিগত পরিচয়ের কি হবে। তাই সবশেষে প্রশ্নটা এখানেই এসে দাঁড়ায়, যদি মানুষের চিন্তাকে ডেটাতে কনভার্ট করা যায় তাহলে সেই ডেটার মালিকানা কার থাকবে, সেই ব্যক্তির নাকি যে কোম্পানি চিপটা ব্রেনে বসিয়েছে তার? এই একটা প্রশ্নের উত্তরের ওপরেই হয়তো আমাদের ভবিষ্যতের সভ্যতা নির্ভর করবে।